আর জামাতের কথা যেটা বললেন, আসলে জামাতের নারীরা বোরখায় আবৃত নারী, তার মুখই দেখলাম না, ভালো মন্দ কি আমরা বুঝবো কী করে। এইবার যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে আসলে তো এরাই মানে নির্বাচিত হবেন যদি কিছু না যদি ঘটে, এদিক ওদিক কিছু না হয়, অথবা একটু একটু আইনি পরিবর্তন হেরফেরে হলেও যদি হতে পারে। না আটকা যেখানে বিএনপির আমি যে তালিকাটা দেখেছি সেখানে প্রবীণ যেমন সেলিমা রহমান আছেন, ঠিক একইভাবে মানে রাজপথের যারা লড়াকু তাদের মধ্য থেকেই কিন্তু উঠে এসছে। মানে মানে ছাত্র দলেরও আছে, ওদের তিনজনকে দিয়েছে, ছাত্র দলের আছে, সব কিছু মিলাই একটা লড়াকু ব্যাপার এখানে কিন্তু আছে। তো প্রবীণ নবীনের একটা সমন্বয় আছে, এটা হচ্ছে একটা বড় বিষয়। আর এনসিপির যে দুইজনের কথা, মনিরা শারমিন এবং মিতু, তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা মানে পরিচিত মুখ। আর জামাতের কথা যেটা বললেন, আসলে জামাতের নারীরা বোরখায় আবৃত নারী, তার মুখই দেখলাম না, ভালো মন্দ কি আমরা বুঝবো কী করে, কোনো সুযোগ নাই। তো কাজেই তারা কাদেরকে দেবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং তারা তালিকা প্রকাশ করে ফেলেছে, তালিকা প্রকাশ করে ফেলেছে, কিন্তু তাদের তো আমরা চিনি না, তারা তো পর্দার অন্তরালের মানুষ। ইনক্লুড করতে চাই যেটা যে আমাদের সোসাইটিতে একটা বড় অংশ আছে যারা বোরখা পরে বা যাদের বোরখা পরা কোনো অপরাধ না, কিন্তু মাহবুব ভাই যেটি বোঝাতে চেয়েছেন যে তারা রাজনীতির ময়দানে অপরিচিত, নট নেসেসারিলি যে আমার তার ফেস দেখতে হবে, সে যদি রাজনীতিতে ইমপ্যাক্ট ফেলে। না, আমি আপনার সাথে দ্বিমত করি। ফেস যদি না দেখি তাহলে তো আমার ন্যাশনাল আইডি কার্ড করতে যেতে আমার ফেস দেখার দরকার নাই, তাহলে আমাকে চেহারা কেন নিতে হবে? আপনি যদি মানে হজে যেতে চান, একসময় তো হজে মানে ছবি তোলা যেত না, আজকে আপনি যান দেখি হজে আপনার ছবি না দেখাই কি করে আপনি কাবাগারে ঢুকবেন, মক্কা ঢুকবেন, পৃথিবীর কোথাও ঢুকবেন? আমার মনে হয় এটা ডিফারেন্ট আর্গুমেন্ট না। কাজে আমার মনে হয় আমি যেটা বলেছি যে জামাত যাদেরকে দিয়েছে সেটা হচ্ছে অপরিচিত মুখ, তাদেরকে কেউ চেনে না, তারা কালো কাপড়ের মধ্যে ছিল, কালো কাপড় থেকে তারা আসলে কদ্দূর বেরিয়ে আসবেন সেটাও একটা ব্যাপার আছে। তো কাজেই তারা জাতীয় সংসদে এই সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার পরও তাদের কন্ট্রিবিউশনটা কি হবে আমার সন্দেহের জায়গাটাই। যেমন এনসিপি যে দুইজনকে দিয়েছেন, আমি মনে করি তাদের কাছ থেকে জাতি বা পার্লামেন্ট উপকৃত হবে। বিএনপি যাদেরকে দিয়েছে তাদের মাধ্যমে উপকৃত হবে। বিএনপির তো দুই একজনের বিষয়ে বিতর্কও আছে, বিতর্ক কিছু থাকবে, বিতর্ক উঠেছে। কথা হলো রাজনীতিতে এবং এইরকম নির্বাচনের ক্ষেত্রে বিতর্কের ঊর্ধ্বে কখনোই থাকে না, অন্তত ডেমোক্রেসিতে সম্ভব না। না, উন্নত বিশ্বেও থাকে না। উন্নত বিশ্বে কিন্তু আরও অনেক বেশি বিতর্ক হয়। তবে যে কথাটা আপনি বলছিলেন যেটা প্রাইস পোস্টিং কিনা, অথবা এরা নির্বাচিত মানে পদ্ধতির মধ্যে আমরা যেতে পারছি না কেন, এই জায়গায় আমি বলি এইটা কিন্তু আজকে থেকে না, এটা অনেক আগে থেকেই এই দেশের ছাত্র জনতার যে সমস্ত আন্দোলন হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, তখন থেকেই কিন্তু বলা হচ্ছে যে এই যে সংরক্ষিত নারী আসনটা, এটা নারীর জন্য এক ধরনের অপমানজনক। এবং এই যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আধিপত্যকে জোরদার করার জন্যে এইটাকে আমরা বজায় রেখেছি। যেমন আপনার যদি মনে থাকে, এই সময় মানে এক সময় জায়দিন ম্যাগাজিন ছিল, তখন 30 সেট অলংকার নামে একটা চমৎকার স্টোরি করেছিল। এটা এরশাদের সময় 30 সেট অলংকার, মানে পার্লামেন্টে তখন 30টি আসন ছিল। তো কাজেই ওই 30 সেট অলংকারের ওই যারা মানে ওই স্টোরিটা যারা আমরা পড়েছি বা জাতি পড়েছে, তার মধ্য দিয়ে কিন্তু তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে এটা রিয়েলি অলংকার। এবারও কি তাই হচ্ছে? এবার হয়তো তা হবে না, কিন্তু তার চেয়ে খুব বড় ধরনের ব্যতিক্রমও হবে না। কারণ বড় ধরনের ব্যতিক্রম হবে না এই কারণে যে তাদের মধ্যে সবসময় একটা মানসিকভাবে একটা থাকবে যে আমরা তো নির্বাচিত না, আমরা তো সংরক্ষিত মানসিকতা, আমরা সংরক্ষিত মানসিকতা। তারা মানসিকভাবেই তার যে ইকুয়াল রাইটের জায়গাটা সে কিন্তু এস্টাবলিশ করতে পারবে না, সে ভোকাল হতে পারবে না সেইভাবে। আবার লোকাল এমপির সাথে এক ধরনের দ্বন্দ্ব থাকে, নির্বাচিত অনির্বাচিত এর মধ্যে একটা লোকাল এমপির সাথে দ্বন্দ্ব। কারণ এই এমপিদের কিন্তু সুনির্দিষ্ট যে যেমন যে সংস্কার প্রস্তাবে যেটা ছিল যে পার্লামেন্টের সদস্য সংখ্যা বাড়িয়ে 400 করে 100 নারীদের থাকবে এবং নারীরা সরাসরি
নির্বাচিত হবে, নারীদের মাধ্যমে নির্বাচিত, মানে নারীদের বিরুদ্ধে নারীরা অংশগ্রহণ করবে এবং তারা নির্বাচিত হবে, অথবা সরাসরি নির্বাচিত হবে। অর্থাৎ সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে যারা বেরিয়ে আসে, সে নারী হোক আর পুরুষ হোক, তখন সে তার রাইটটা যেভাবে এস্টাবলিশড হয়, এখন যেভাবে নির্বাচিত হলো বা হচ্ছে বা হবে, সেই জায়গায় কিন্তু তাদের একটা হীনমন্যতা থেকে যাবে। এই হীনমন্যতার কারণে যেমন আমাদের দেশে যে সমস্ত নারীরা, গৃহবধূরা লেখাপড়া জানে না, চাকরি বাকরি করতে পারে না, তারা কিন্তু বাড়িতে অনেক কাজ করে, কিন্তু তারপরও এক ধরনের একটা হীনমন্যতা তাদের মধ্যে থাকে, মানে তাকে যে আমরা আমাদের বলে কিছু থাকি, হচ্ছে না। তাকে বলে থাকি গৃহবধূ। গৃহবধূ, এবং তার উপরে তার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে তার স্বামী যত রকমের নিষ্পেষণ আসতে করে। তো এই মানে এই যে সংরক্ষিত নারী আসনের যে এমপি যারা হন, তারা কিন্তু সেইভাবে নিষ্পেষিত হন। কিন্তু এদের মধ্যে তো আমরা দেখেছি একেবারে রাজপথের স্ফুলিঙ্গ দেখেছি। হ্যাঁ, আমরা এই তালিকার মধ্যে কিন্তু এরকম মুখও আছে যারা রাজপথে একেবারে স্ফুলিঙ্গ ছিলেন, যেমন আমার শাম্মী আক্তার বোধহয় সম্ভবত। শাম্মী আক্তার, হ্যাঁ, এর আগের পার্লামেন্টে দেখেছি তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। পাপিয়া ছিলেন, সাহসী ভূমিকা পালন করেছেন। তো ব্যতিক্রম তো 2-4 জন থাকবে, ব্যতিক্রম দিয়ে তো সামগ্রিক বিষয়টা বিবেচনা করা যায় না। এইবারও তো শাম্মী আক্তার মানে তালিকায় আছে। তো কাজে আমি মনে করি যে আগেই বললাম যে এই তালিকাটা আমার মনে হয় অনেক যৌক্তিক এবং ভালো হয়েছে। আর যদি মূল্যায়নের কথা বলেন, বিষয়টা হচ্ছে বিএনপি একটা বিশাল বড় দল, তার ত্যাগী কর্মীর সংখ্যা কম নয়, রাজপথে লড়াকু নারী সদস্যদের বা নারী নেত্রীদের সংখ্যাও কম নাই। তা তার মধ্য থেকে 36 জন নির্বাচন করতে গেলে এখানে ভুল ভ্রান্তির চাইতে বড় কথা হলো যে বিতর্ক যেটা, এটা থাকবেই। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যেটা মানে যে জিনিসটা আমাদের সবচেয়ে মনে রাখা দরকার, যেটা আমার ভাই বলছিলেন, মোস্তাফিজ বলছিলেন যে নারীদের যে অবমূল্যায়ন, শুধু এই ক্ষেত্রে না, আপনি দেখেন যে জুলাই অভ্যুত্থানের সময় নারীরা একেবারে সামনের কাতারে থেকে লড়াইটা করেছে। কোনো কোনো ক্ষেত্রে মানে যুবকদের চাইতেও তাদের 3 বা 4 জন শহীদও হয়েছেন, তারা শহীদও হয়েছেন, আমার সঠিক খেয়াল নেই, শহীদও হয়েছেন। শুধু তাই না, 90-এর গণঅভ্যুত্থানের যদি কথা আপনাদের মনে থেকে থাকে, সেই সময়ও যে কোনো মিছিলে কাদেরকে আগে দেওয়া হতো? নারীদেরকে। যেমন যে মিছিলটা এরশাদের পতনকে নিশ্চিত করলো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে বেরিয়ে আসা 10টার দিকে বা 9টা-10টার দিকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। একেবারে ভীষণভাবে একটা জঙ্গি মিছিল বেরিয়ে আসলো। সেখানে রোকে হলের মেয়েরা, শামসুন্নাহার হলের মেয়েরা ছিল সামনের কাতারে ছিল, অর্থাৎ ইডেন কলেজের মেয়েরাও ছিল। অর্থাৎ এই মেয়েরা, আমাদের এই মেয়েরা সামনের কাতারে থেকে সবসময় লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক, এই যে জুলাই অভ্যুত্থানের পরে দেখলাম সেই নারী নেত্রীরা, সেই লড়াকু মেয়েরা হারিয়ে গেল না, তাদেরকে হারিয়ে যাওয়ার জন্য যা যা করতে হয়, ওই যে বললাম পুরুষতান্ত্রিক সমাজ। কাজে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, তারা তো পুরুষ, তার যে পুরুষতান্ত্রিক মানসিকতার ঊর্ধ্বে তো উঠতে পারে নাই। সেটা কি আমেরিকা পেরেছে? আমেরিকাও পারে উন্নত বলি, আমেরিকা তো পারেই নাই। আমেরিকা, আমি তো মনে করি এই জায়গায় আমাদের চাইতে আমেরিকা পিছিয়ে আছে। কারণ আমার বাংলাদেশে 1 জন না 2 জন প্রধানমন্ত্রী আমরা বানিয়েছি নারীকে, স্পিকারও ছিলেন, স্পিকারকে আমরা বানিয়েছি নারীকে, এবং আমার কিছু মন্ত্রীও ছিলেন, কিন্তু খেয়াল করে দেখেন, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গর্বের সাথে বলে, তারা বলে গণতন্ত্রের বিশাল কিছু, জন্মভূমি তো নয়, এটা দাবি করতে পারে না, এটা ব্রিটেন দাবি করে, ওই দাবিও সত্যি না। গণতন্ত্রের জন্মভূমি ব্রিটেন, এটা কিন্তু অসত্য এবং মিথ্যা দাবি। যাই হোক, আমেরিকা বলে গণতন্ত্রের একটা ভিত্তি তারা স্থাপন করেছেন। আমরা কি দেখলাম? নারী প্রেসিডেন্ট নির্বাচনে যখন দাঁড়ালো, অত্যন্ত পপুলার হিলারি ক্লিন্টন, তাকে আমেরিকান জনগণ পছন্দ করলো না। অর্থাৎ আমেরিকান জনগণ এখনো পর্যন্ত তার হেড অফ স্টেট, তার সরকার প্রধানকে নারী হিসাবে মেনে নেওয়ার মতো মানসিকতায় তারা এখনো প্রস্তুত নয়। কাজে সেদিক থেকে আমরা আগে আছি।